যদি তোমার বন্ধু বলে আমি প্রেসিডেন্টের ইলেকশনে ভোট দিয়ে এলাম, তুমি কি বিশ্বাস করবে? আর যদি করো ওকে, আর যদি নাই বা করো, কেনই করবে না? সেই নিয়ে আজকে আলোচনা, যেখানে আমরা আলোচনা করব প্রেসিডেন্টসের ইলেকশন কিভাবে হয়, প্রেসিডেন্টসের ইলেকশনে কারা ভোট দেয় এবং সেই ভোট গণনা কিভাবে হয়, পুরো প্রসিডিওরটা আমরা দেখব। ঠিক আছে? এবং তার সঙ্গে সঙ্গে প্রেসিডেন্ট রিইলেক্টেড কি হতে পারে, যদি প্রেসিডেন্টের গণনায় কোনো ভুল হয় তাহলে সেটাকে নিষ্পত্তি ঘটাবে। তো সেই নিয়ে বিস্তারিত আলোচনা যাব। তো আলোচনা যাওয়ার আগে বলে নিই যে হাই এভরিওয়ান, মাইসেলফ শান্তনু স্যার অ্যান্ড ওয়েলকাম টু WBCS পয়েন্ট। ওকে, তো দেখো প্রেসিডেন্টাল ইলেকশন একটা, আমরা জানি কনস্টিটিউশন বা আমাদের সংবিধানের হাইয়েস্ট অথরিটি আমরা বলতে পারি। সংবিধানের যারা সর্বোচ্চ পদ দখল করে থাকেন সেই হচ্ছে আমাদের প্রেসিডেন্ট, এবং তার সঙ্গে যারা এক্সিকিউটিভ, স্পেশালি যারা অফিসিয়ালি যারা আপার লেভেলে থাকে, হাই লেভেলে থাকে, এবং যাদের মাধ্যমে কিন্তু পুরো প্রসিডিওরগুলো চালু হয়। ধরো কোনো একটা অ্যাক্ট, সেটা যদি প্রেসিডেন্ট না সাইন করে সেটা বিল হবে না। আবার ধরো কোনো মেজর ডিসিশন, সেগুলো কিন্তু প্রেসিডেন্ট না অ্যাপ্রুভ করলে কিন্তু সেগুলো আসে না। তো স্বাভাবিক কারণে প্রেসিডেন্ট হচ্ছে কিনা সেই এক্সিকিউটিভদের মধ্যে কিন্তু সুপ্রিম, মানে হচ্ছে সব থেকে উঁচু স্তরে বা সব থেকে ওপরের স্তরে আছে এক্সিকিউটিভ বা কার্যনির্বাহীতে, কিন্তু সবার ওপরে থাকে। তার অ্যাসেন্ট সবসময় কিন্তু দরকার যে কোনো ধরনের কাজ করার ক্ষেত্রে। ওকে, তো এটুকু বোঝাতে পারলাম। আচ্ছা আচ্ছা, তোমরা বলো একটু প্রেসিডেন্টের যে কথা কোন পার্টে বলা হয়েছে? তোমরা সবাই জানো পার্ট 5-এ বলা হয়েছে। ওকে, তো পার্ট 5-এ যে প্রেসিডেন্টের কথা বলা হয়েছে, যদি আমরা দেখি আগের পার্টগুলোতে, পার্ট 1-এ কী বলা হয়েছে তোমরা সবাই জানো, নিশ্চয়ই জানো, অবশ্যই। দেখো পার্ট 1-এ বলা হয়েছে ইউনিয়ন অ্যান্ড টেরিটরিজ, ইউনিয়ন এবং তার টেরিটরির কথা বলা হয়েছে। পার্ট 2-তে বলা হয়েছে নাগরিকত্ব বা সিটিজেনশিপ নিয়ে কথা বলা হয়েছে, এবং পার্ট 3-তে বলা হয়েছে আমাদের ফান্ডামেন্টাল রাইটস বা আমাদের যে মৌলিক অধিকার সেই নিয়ে কথা বলা হয়েছে, এবং ফোর্থ পার্ট যেটাতে বলা হয়েছে DPSP বা রাষ্ট্রের নির্দেশমূলক নীতি নিয়ে কথা বলা হয়েছে, এবং ফিফথ পার্ট হচ্ছে আমাদের দ্য ইউনিয়নের কথা বলা হয়েছে। এবার ইউনিয়নের মধ্যে যারা এই এক্সিকিউটিভের কথা বলতে গিয়ে কিন্তু আমরা প্রেসিডেন্টকে কিন্তু একদম প্রথমে পাই। ঠিক আছে? এবং ইউনিয়নের মধ্যে কিন্তু অনেক পার্টগুলোর কথা বলা হয়েছে, লেজিসলেচারের কথা বলা হয়েছে, যেখানে জুডিশিয়ারি কথা বলা হয়েছে, সেখানে হচ্ছে আমাদের এক্সিকিউটিভ অ্যাজ ওয়েল অ্যাজ বলা হয়েছে। তো এক্সিকিউটিভের যে আর্টিকেলগুলো এই প্রেসিডেন্ট ইলেকশনের সঙ্গে রিলেটেড, সেগুলো আমরা একটু দেখে নেব। ওকে, দেখো প্রথমেই যে আর্টিকেলটা দেখব, আর্টিকেল 54। ঠিক আছে? আর্টিকেল 54 যেটা হচ্ছে কিনা প্রেসিডেন্টের যে ইলেকশন বা প্রেসিডেন্টের যে নির্বাচন সেই নিয়ে কথা বলে। ওকে, এরপর দেখো আর্টিকেল 55 এবং প্রেসিডেন্টের ইলেকশনটা কীভাবে হবে তার ম্যানার, এবং সেই ম্যানারগুলো নিয়ে কথা বলার জন্য আছে আর্টিকেল 55-কে আনা হয়েছে। এবং আর্টিকেল 55-এর পর আসে আর্টিকেল 56, যেটা হচ্ছে কিনা তার অফিস, প্রেসিডেন্টের অফিস কতদিন এবং তার টার্ম কতদিন, টেনিওর কতদিন, সেই নিয়ে কথা বলেছে আর্টিকেল 56-এ। এবং আর্টিকেল 57-এ কথা বলা হয়েছে তিনি কি পুনরায় যোগ্য পুনর্বার নিযুক্তির জন্য, সেই নিয়ে কথা বলা হয়েছে আর্টিকেল 57-এ। ওকে, এবং দেখো শেষমেশ আর্টিকেল 71, যেখানে বলা হয়েছে কিনা প্রেসিডেন্টিয়াল ইলেকশানে প্রেসিডেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ ভাইস প্রেসিডেন্ট ইলেকশানে যদি কোনো রকম ডিসপুট হয়, গণ্ডগোল বা ভুল ত্রুটি হতে থাকে, তো তখন কিন্তু সেখানে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করবে। তো তোমরা প্রথমে একটা অ্যান্সার পেয়ে গেলে যে প্রেসিডেন্সিয়াল ইলেকশানে যদি কোনো ভুল ত্রুটি বা দোষ হয় বা ডিসপুট থাকে, সেটার জাজমেন্ট কে দেবে, সেটা দেবে কিনা আমাদের সুপ্রিম কোর্ট বা আমাদের সর্বোচ্চ ন্যায়ালয়। ওকে, এটুকু ক্লিয়ার? আচ্ছা চলো এরপরের দিকে যাই। এবার দেখো ইলেকশনের কথা তো আমরা বলছি। তো ইলেকশন দেখো কত রকমের হয়। ইলেকশন আমরা সবাই জানি দু রকমের হয়, একটা হচ্ছে ডাইরেক্ট ইলেকশন আর একটা হচ্ছে ইনডাইরেক্ট ইলেকশন, তাই তো? বা যদি বলো ডাইরেক্ট ইলেকশন আর ইনডাইরেক্ট ইলেকশনের ব্যাপারটা কী একটু স্যার বলুন। দেখো ডাইরেক্ট ইলেকশনটা হচ্ছে কি না, যেগুলো আমরা ভোট দিতে পারছি, তুমি আমি সবাই যেটা ভোট দিতে পারছে সেটা হচ্ছে ডাইরেক্ট, মানুষ নিজে গিয়ে নিজের ভোটটা দিতে পারছে, সেটা হচ্ছে ডাইরেক্ট ইলেকশন। যেমন ধরো বিধানসভার ভোট বা MLA তোমার পাড়ার দাঁড়িয়েছে এই কাকু ওই কাকু, তো স্বাভাবিক কারণে তুমি নিজেকে ভোটটা দিয়ে আসছো। এছাড়াও ধরো লোকসভার ভোট, এমপি যেখান থেকে হয় সেখানেও তুমি ভোট দিচ্ছ। এছাড়াও আরও হয় ধরো তোমার পঞ্চায়েতের ভোট, মিউনিসিপ্যালিটির ভোট, বা তুমি বলতে পারো পঞ্চায়েতের যে 3টে টায়ার আছে, 3টে লেভেল, পঞ্চায়েত সমিতি এবং আমাদের জেলা পরিষদ, 3টেই কিন্তু এইখানে এই পঞ্চায়েত যখন ইলেকশন হয় তখন কিন্তু ইলেকশন হয়ে যায়। ওকে, এরপর মিউনিসিপ্যালিটি ভোট তোমরা জানো, ওয়ার্ড থেকে বিভিন্ন পৌর প্রতিনিধি দাঁড়ান, তাই না? আর যদি আমরা ইনডাইরেক্ট ইলেকশনের ক্ষেত্রে দেখি, যেখানে কিন্তু সরাসরি তুমি আমি
রাম শ্যাম যদু কেউই ভোট দিতে পারি না। যেখানে ভোটটা হচ্ছে কিনা একটা ইলেকট্রাল কলেজ বা একটা অথরিটি তৈরি করে, সেই অথরিটি বা ইলেকট্রাল কলেজ কিন্তু তারা আমাদের হয়ে রিপ্রেজেন্ট করে, তারা কিন্তু ভোটটা দেয়। ঠিক আছে, তো বেসিক্যালি এই দুটো পার্থক্য হচ্ছে কিনা, একটা হচ্ছে আমরা ডাইরেক্ট যেটা দিতে হচ্ছে সেটা ডাইরেক্ট ইলেকশন, যেটা আমরা দিতে পারছি না ডাইরেক্ট, যেটা আমাদের হয়ে অথরিটি দিচ্ছে সেটা হচ্ছে ইনডাইরেক্ট। যেমন ধরো প্রেসিডেন্ট ইলেকশন হচ্ছে ইনডাইরেক্ট ইলেকশন। এছাড়াও ধরো বিধান পরিষদ বা লেজিসলেচার কাউন্সিল যেটা হয়, প্রত্যেকটা রাজ্যে তো লেজিসলেচার অ্যাসেম্বলি হয়, কিন্তু প্রত্যেকটা রাজ্যে কিন্তু লেজিসলেচার কাউন্সিল হয় না। তো লেজিসলেচার কাউন্সিল যদি হয় তখন কিন্তু এই বিধান পরিষদের ভোটটা কিন্তু এইভাবেই হয়। আচ্ছা, এবার যদি তোমাদেরকে বলি যে ডাইরেক্ট ইলেকশন ভালো না ইনডাইরেক্ট ইলেকশন ভালো, তো তোমরা কি বলবে বলো? ডাইরেক্ট ইলেকশন হলে দেখো অনেক ভালো দিকও আছে, অনেক খারাপ দিকও আছে। দেখো ডাইরেক্ট ইলেকশনে এক হচ্ছে খরচা প্রচুর, কারণ তুমি ভাবো এত বুথ, এত লোকদের এমপ্লয় করা হচ্ছে, এত ফোর্স আনা হচ্ছে, তো খরচা তো আছে, ট্রান্সপোর্টের ব্যবস্থা আছে। ওকে, আর যদি আমরা ইনডাইরেক্টের দিকে দেখি, সেখান থেকে কিন্তু কম সংখ্যায় লোক, ধরো এমএলএ এমপি এরা আমাদের হয়ে ভোটটা দিচ্ছে, তো সেই কারণে সেখানে কিন্তু অনেক ব্যয়বহুলতা কম। এবং ডাইরেক্ট ইলেকশনে যদি দেখি, একদম যে আমাদের ক্ষমতা, দেখো কোনো একটা ডেমোক্রেসির ক্ষমতাকে জনগণ, আমি তুমি, তো সাহেবখানে যদি সেই জায়গা থেকে দেখি, তাহলে ডাইরেক্ট ইলেকশন কিন্তু সেক্ষেত্রে আমরা উপকৃত হচ্ছি বা আমরা নিজেদের সরকার গঠন করছি। সেখানে কিন্তু যিনি এমএলএ হয়েছেন তার মতদান না, সেখানে আমার মতদান কিন্তু সব থেকে আগে প্রায়োরিটি পাচ্ছে। ক্লিয়ার? সিমিলারলি ইনডাইরেক্ট ইলেকশনে পাচ্ছে না, তাই না? আমরা যাদেরকে নির্বাচিত করছি তারাই প্রায়োরিটি দিচ্ছে, তাই তো? আচ্ছা, এবার যেটা হচ্ছে তোমার প্রেসিডেন্সিয়াল ইলেকশনের সিস্টেমটা কি। আমি বললাম প্রেসিডেন্সিয়াল ইলেকশন কী হয় না, ইনডাইরেক্ট হয়। ওকে, তো প্রেসিডেন্সিয়াল ইলেকশনের সিস্টেম দেখো সিঙ্গেল ট্রান্সফারেবল প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন। ওকে, যেটা হচ্ছে কি না একটা বড় টার্ম, প্রত্যেকটা টার্মের আমি মানে ধরে ধরে বলবো। সিঙ্গেল কি, কেন, ট্রান্সফারেবল কেন বলা হয়েছে এখানে, এবং প্রপোর্শনাল ইলেকশনটা কি। ওকে, ঠিক আছে, এবং এই ইলেকট্রাল কলেজটা কি সেটাও জানবো। এবার দেখো এই যে সিস্টেমটা সিঙ্গেল ট্রান্সফারেবল যে প্রপোর্শনাল যে সিস্টেম, এটা অ্যাকচুয়ালি একজন ব্যক্তি ফার্স্ট টাইম ইন্ট্রোডিউস করেছিলেন, যার নাম হচ্ছে হেয়ার। তো সেইখান থেকে কিন্তু এটাকে হেয়ার সিস্টেমও কিন্তু বলা হয়। ঠিক আছে, তো এবার আমরা দেখে নিই যে সিঙ্গেল কেন বলছি। সিঙ্গেল বলার কারণ একজন মানুষ কিন্তু ওয়ান টাইম কিন্তু তার ভোটটা কাস্ট করতে পারবে। আমি যদি ভোট দিই, আমি কিন্তু ওয়ান টাইমই ভোটটা দেবো, এবং সেই ভোটটা কিন্তু আমি একজনকেই দেবো। ঠিক আছে, সেটাকে সিঙ্গেল বলছি আমরা। এবং যেখানে কিন্তু একটা মাত্রই পোস্ট থাকবে। ধরো প্রেসিডেন্ট নির্বাচন, আমাদের কি দুটো প্রেসিডেন্ট আছে? আমাদের তো একটা প্রেসিডেন্টই থাকে। তো সেখান থেকে কিন্তু সেটাকে সিঙ্গেল ট্রান্সফারেবল বলা হচ্ছে। আচ্ছা, তারপর ট্রান্সফারেবল কেন বলা হয়? ট্রান্সফারেবল বলার কারণ দেখো, ভোটটা কিন্তু একজনকে মানে একটা জায়গা থেকে ভোটগুলো কিন্তু ট্রান্সফার হচ্ছে। প্রেফারেন্স তুমি দিচ্ছ, প্রথমে হয়তো এরকম তোমার ধরো 1 2 3, তোমার কিন্তু ভোট একটা, তুমি ফার্স্ট প্রেফারেন্সে রাখলো 1কে, তারপরে রাখলে 2কে, তারপরে রাখলে 3কে, তুমি যেই প্রেফারেন্স দিচ্ছ এবং তোমার ভোটটা কী হচ্ছে না, ট্রান্সফার হয়ে যাচ্ছে। ঠিক আছে, 1 এবং 1 থেকে 2, 2 থেকে 3, এই যে তুমি প্রেফারেন্স দিচ্ছ সেই জন্যই কিন্তু ট্রান্সফার হয়েছে এ থেকে বি, বি থেকে সি। এবং সেই ভোটগুলো কিন্তু যখন প্রেসিডেন্সিয়াল ইলেকশনের পরের দিকে যাবো, দেখবে ভোটগুলো কিন্তু তুমি যদি বিকেও দাও, একে ফার্স্ট প্রেফারেন্সে রেখেছো, বিকে সেকেন্ড প্রেফারেন্সে রেখেছো, তো পরবর্তী ক্ষেত্রে যদি সেকেন্ড রাউন্ডে কাউন্টিং হয় প্রেসিডেন্টের, কিন্তু তখন এই যে ট্রান্সফার ভোটগুলো কিন্তু ভাইটাল রোল প্লে করে। ঠিক আছে, সেই জন্য কিন্তু একে ট্রান্সফারেবল ভোট বলা হয়। তারপর আসবো প্রপোর্শনাল ইলেকশন কি, এবং আমরা যে ইলেকশন দিই বা আমাদের যেটা বিধানসভাতে এমএলএ যখন নির্বাচন হয়, বা আমাদের যখন এমপির নির্বাচন হয়, তখন যে ইলেকশন বা যে প্যাটার্নটা দেখি মেজরিটি সিস্টেম, তো এই দুটো সিস্টেমের পার্থক্য আমরা দেখো মেজরিটি সিস্টেমে কী হয়, মেজরিটি সিস্টেম হয় কিনা, যে দল ম্যাক্সিমাম নাম্বার অফ ভোটটা পায়, ম্যাক্সিমাম পার্সেন্টেজ পায়। সাপোজ ধরো বিজেপি পার্টি ভোট পেয়েছে কত, ধরো 70% ভোট পেয়েছে। ধরো অন্যান্য কংগ্রেস পেয়েছে 20% বা অন্যান্য 10%। তো স্বাভাবিকভাবে বিজেপি এখানে 70% ভোট পেয়েছে, মানে কি বেশি সংখ্যক আসন পেয়েছে। তো স্বাভাবিকভাবে যখন বিজেপি বেশি সংখ্যক আসন পাবে, তো স্বাভাবিকভাবে এখানে মেজরিটি বিজেপির বেশি, তো স্বাভাবিকভাবে বিজেপি পার্টি এখানে সরকার গঠন করবে। এটা হচ্ছে কিনা আমরা যে সিস্টেমে এমএলএ এমপি বা লোকসভার ভোট দিই, বেসিক্যালি সেই সিস্টেমটা হচ্ছে এই সিস্টেম বা মেজরিটি সিস্টেম। এক্ষেত্রে কিন্তু
এই প্রসিডিওরটাই চলে আসছে বা এই প্রসিডিওরই কিন্তু ভোট হয়। আচ্ছা, প্রপোর্শনাল সিস্টেম তোমাদের কাছে হয়তো একটু নতুন লাগতে পারে। প্রপোর্শনাল সিস্টেমটা কি? দেখো, প্রপোর্শনাল সিস্টেমটা আর কিছুই না, ভোট যত আছে এবং ভোটের পার্সেন্টেজ যত আছে সেই পার্সেন্টেজ অনুযায়ী কিন্তু ভোটটা ভাগ হয়ে যায়। ঠিক আছে, ধরো তোমার ভোট আছে, ধরো 100খানা টোটাল সিট আছে, তার মধ্যে ধরো বিজেপি পার্টি পেয়েছে 60%, ধরো কংগ্রেস পেয়েছে সেম 20%, ওকে, আর বামফ্রন্ট বা আমরা বলতে পারি আদার্স বামফ্রন্ট পার্টিগুলো আছে, তার শরিকগুলো আছে, তারা পেয়েছে 10%, আদার্স যে কোনো পার্টি পেয়েছে 10%। ওকে, তো স্বাভাবিক কারণে এখানে দেখো এই 60% যেহেতু পেয়েছে, 100টার মধ্যে 60খানা সিট এর হয়ে গেল। দেখো ভোট কিন্তু এর নষ্ট হচ্ছে না, এর 60% পেয়েছে মানে 60খানা সিট কনফার্ম, এর 20টা সিট কনফার্ম, এর 10টা সিট এবং পরেরটা 10টা সিট। এখানে কিন্তু দেখো, এখানে কিন্তু যে সেকেন্ড পার্টিটা ছিল মেজরিটির ক্ষেত্রে, সেকেন্ড পার্টি এখানে কী ছিল, এই যে 20 পেলো, এর কোনো এই যে ভোটটা পেয়েছে 20%, এই ভোটের কিন্তু ডাইরেক্ট ইলেকশনে কোনো রকম ভ্যালু থাকলো না, ভোটটা নষ্ট গেল, ভ্যালু থাকলো না ভোটটা, যারা ভোট দিল তাদের ভোটগুলো নষ্ট গেল। কিন্তু প্রপোর্শনাল সিস্টেমে দেখো, যারা ভোট দিয়ে 60% যারা দিয়েছে 60খানা পেয়েছে, যারা 20% কংগ্রেস পেয়েছিল, তো কংগ্রেস পেয়েছে 20খানা সিট, এবং বামফ্রন্ট শরিক বা বামফ্রন্টটা পেয়েছে 10টা সিট, এবং আদার্স যারা আছে তারা পেয়েছে 10টা সিট। কিন্তু এখানে কিন্তু ভোটটা নষ্ট গেল না, সবাই তার প্রপোর্শন অনুপাতে বা প্রপোর্শন অনুযায়ী বা অনুপাত অনুযায়ী, পার্সেন্টেজ অনুপাত অনুযায়ী কিন্তু ভোটটা সমানভাবেও কিন্তু ভাগ হয়ে গেছে। তো এটাকেই বলে প্রপোর্শনাল সিস্টেম। আচ্ছা, প্রপোর্শনাল সিস্টেম কখন আসে? স্বাভাবিক কারণে আমরা প্রপোর্শনাল সিস্টেম দেখি না, তো প্রপোর্শনাল সিস্টেম আসে যখন লিস্ট সিস্টেম আমরা আনি, তো বেসিক্যালি তখন আমরা প্রপোর্শনাল সিস্টেম আনি। কেমন? এবার তোমরা বলবে লিস্ট সিস্টেম ব্যাপারটা কি? দেখো, লিস্ট সিস্টেমটা হচ্ছে কি না, এখানে কিন্তু কোনো রকম আগে থেকে কিন্তু প্রার্থী এই সিটের জন্য এইখানে দাঁড়িয়েছে, ওই সিটের জন্য এখান থেকে ওরকম কিন্তু অ্যানাউন্সমেন্ট থাকে না। ধরো তোমার এই 60খানা যে জিতেছে বিজেপি, ধরো সাপোজ বলছে, বাট আমি কোনোদিন প্রমোট করি না বিজেপিকে, ওকে, তো যে পার্টি জিতেছে, যে কোনো পার্টি জিতেছে, যে পার্টি জিতেছে সেই পার্টি 60খানার আসন পেয়েছে, তো টোটাল 100টা সিট আছে, সেই পার্টি 100খানা ক্যান্ডিডেটের নাম 1 থেকে 100 পর্যন্ত লিস্ট করবে এবং সেখান থেকে 60খানা যেহেতু আসন জিতেছে প্রথম পার্টি, ওকে, তো প্রথম পার্টি বলছি এখন, তো এই প্রথম পার্টি 60খানা আসন যেহেতু যে প্রথম মানে 1 থেকে 60 পর্যন্ত এদের যে নামগুলো থাকবে তারা কিন্তু নির্বাচিত হয়ে যাবেন। এবং পরবর্তী ক্ষেত্রে যদি সিমিলারলি সেকেন্ড যে পার্টিটা আছে, যারা 20% দিচ্ছে, তাদেরও 100খানা তার 100খানা নাম দিয়েছিল, তাদের 1 থেকে তাদের 20 পর্যন্ত যে কটা নাম থাকবে তারা কিন্তু নির্বাচিত হবেন সিমিলারলি, 10-10 সিমিলারলি, ফলে সব দল থেকে কিন্তু সমানভাবে ভোট পাচ্ছে এবং রিপ্রেজেন্টেশন থাকছে। এবং সেক্ষেত্রে দেখার প্রপোর্শনাল সিস্টেমকে আমরা স্বাভাবিক কারণে লিস্ট সিস্টেমও বলে থাকি, ওকে, লিস্ট সিস্টেমও বলে থাকি। এবং লিস্ট সিস্টেম দেখো এখানে মেনশন করা আছে, এবং লিস্ট সিস্টেম যেটা হচ্ছে কিনা, যেখানে হচ্ছে কিনা অনেক সিট থাকবে সেখানে কিন্তু আমরা লিস্ট সিস্টেম ব্যবহার করি। ঠিক আছে, তো অনেক যখন সিট থাকে, ধরো রাজ্যসভার ইলেকশন, সেখানে কিন্তু আমরা লিস্ট সিস্টেম ব্যবহার করি, যেখানে অনেক সিট আছে। কিন্তু প্রেসিডেন্টের যেহেতু আমাদের একটাই প্রেসিডেন্ট এবং সেখানে কিন্তু একা, তাই আমরা সিঙ্গেল প্রপোর্শনাল সিস্টেমটা ইউজ করি। সেই কারণে সেটা প্রেফারেন্স অনুযায়ী ট্রান্সফার হতে থাকে একটার পর একটা, তার জন্য ট্রান্সফারেবলও আমরা বলে থাকি। তো তোমাদের কাছে আশা করি ক্লিয়ার হয়েছে সিঙ্গেল, ট্রান্সফারেবল, প্রপোর্শনাল, রিপ্রেজেন্টেশন, ওকে। তো এই টার্মটা ক্লিয়ার হওয়ার পর আমরা আসবো কারা কারা প্রেসিডেন্টকে ভোট দেয়। সবাই তো ভোট দিতে পারি না। আমি কোশ্চেনটা করেছিলাম আগে তোমাদেরকে যে তুমি কি ভোট দিতে পারি, বা তোমার বন্ধু এসে তোমায় বললো যে ভোট দিয়ে এসে, এটা কি পসিবল? দেখো, একদমই পসিবল না, কারণ আমি প্রথমেই বলছি এটা একটা ইনডাইরেক্ট সিস্টেম, এটা একটা ইনডাইরেক্ট ইলেকশন। স্বাভাবিক কারণে আমি, তুমি, যদু, শ্যাম কেউই ভোট দিতে পারি না। ভোট দেয় তবে কারা, সেটাই আজকে দেখব। দেখো, ভোট দেয়, দেখো ইলেকট্রাল যে কলেজ বা একটা ফেডারেল প্রিন্সিপালকে মাথায় রেখে, যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে মাথায় রেখেই এই যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে মাথায় রেখেই এই একটা ইলেকট্রাল কলেজ তৈরি করায় বা একটা বডি তৈরি করে, যারা কি না প্রেসিডেন্টাল ইলেকশনের মধ্যে অংশগ্রহণ করে। ঠিক আছে, তো দেখে নিই কারা কারা অংশগ্রহণ করে। আচ্ছা, চলো প্রথমে দেখি স্টেটের ক্ষেত্রে বা আমরা দেখি রাজ্যের ক্ষেত্রে। কারণ আমি বললাম ফেডারেল একটা প্রিন্সিপালকে মেনটেন করে, শুধুমাত্র যদি কেন্দ্র থেকে প্রেসিডেন্ট নির্বাচন করতো তাহলে কিন্তু ফেডারেল স্ট্রাকচার বা ফেডারেল প্রিন্সিপালটা কিন্তু মেনটেন হতো না, কারণ আমরা যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে করি, রাজ্য এবং কেন্দ্র পাশাপাশি সমানভাবে চলে। দেখো, প্রথমে যেটা আছে, দেখো লেজিসলেচার, স্টেট অ্যাসেম্বলি ইলেক্টেড মেম্বাররা ভোট দেবে, ওকে।
এখানে কিন্তু ইলেক্টেড এবং নমিনেটেড দুটো টার্ম কিন্তু আছে এবং দুটো টার্ম কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে। ওকে, তো আমি বলছি বিধানসভা লেজিসলেচার স্টেট অ্যাসেম্বলি মানে হচ্ছে বিধানসভা। তো এই বিধানসভার যারা ইলেক্টেড মেম্বার, যারা আমি তুমি যেসব এমএলএদেরকে ভোট দিয়ে জিতিয়েছি স্বাভাবিক কারণে, তারা হচ্ছে কি না এই প্রেসিডেন্টাল ইলেকশনের ইলেকট্রাল কলেজে অংশগ্রহণ করবে। ঠিক আছে, এছাড়াও দেখো লেজিসলেচার কাউন্সিল আছে, আমরা জানি অনেক স্টেটের আছে বিধানসভা, বিধান পরিষদ আছে বিধানসভার সঙ্গে, সেই বিধান পরিষদ বা লেজিসলেচার কাউন্সিল আছে। তো সেই লেজিসলেচার কাউন্সিল আছে, সেই লেজিসলেচার কাউন্সিল কিন্তু এতে কোনো রকম অংশগ্রহণ করবে না। এইটুকু তোমাদের মাথায় ঢুকিয়ে নিতে হবে। শুধুমাত্র লেজিসলেচার অ্যাসেম্বলি বা যারা এমএলএ তারাই কিন্তু বেসিক্যালি অংশগ্রহণ করবে এবং তাদেরকে কিন্তু মানুষদের দ্বারা জিতিয়ে আনতে হবে বা ইলেক্টেড হতে হবে মাস্ট। কিন্তু লেজিসলেটিভ কাউন্সিল কখনোই অংশগ্রহণ করবে না। আমি এটা লিখেছি যাতে তোমাদের এই ক্রসটা মারলাম যাতে তোমাদের মনে থাকে। আচ্ছা, তারপরে দেখো সেন্ট্রালের দিকে বা সেন্টার পার্টে যদি আমরা যাই, সেন্টারের দিকে যদি যাই, কেন্দ্রের দিকে, দেখো লেখা আছে পরিষ্কার ইলেক্টেড মেম্বার অফ এলএস বা লোকসভার যারা ইলেক্টেড মেম্বার তারাই মাত্র এখানে ইলেকট্রাল কলেজে ঢোকার সুযোগ পাবে। এখানে কিন্তু কোনো রকম নমিনেটেড মেম্বাররা কিন্তু কোনো রকম সুযোগ পাবে না। ক্লিয়ার? আচ্ছা, তারপর দেখো লেখা আছে ইলেক্টেড মেম্বার অফ আরএস, স্পেশালি রাজ্যসভার কথা বলা হয়েছে। যারা রাজ্যসভাতে নির্বাচিত হয়ে গেছে, সেই নির্বাচনটা, রাজ্যসভা নির্বাচন কীরকম তোমরা তো জানো, এই প্রপোর্শনাল নির্বাচনই হয়, ওখানে কিন্তু ইনডাইরেক্ট ইলেকশনই হয়, ওখানে কিন্তু ডাইরেক্ট ইলেকশন হয় না। তুমি আমি কিন্তু রাজ্যসভার সাংসদদেরকে জেতাই না, আমরা লোকসভার সাংসদদেরকে বা এমপিদেরকে জেতাই, কিন্তু রাজ্যসভার ইলেকশন কিন্তু অন্যরকম হয়, ইনডাইরেক্ট প্রসেসে হয়, ডাইরেক্ট প্রসেস হয় না। ওকে, আচ্ছা, তো এই রাজ্যসভায় যারা ইলেক্টেড মেম্বার আছে তো তাদেরকে আমরা এই ইলেকট্রাল কলেজের মধ্যে ইনক্লুড করব। ওকে, এবং যারা নমিনেটেড মেম্বার আছে, আমরা জানি রাজ্যসভাতে কতজন নমিনেটেড মেম্বার থাকে তোমরা জানো সবই, আমি তবু বলে দিচ্ছি। দেখো 12 জন থাকে নমিনেটেড মেম্বার, যেটা হচ্ছে আমাদের রাষ্ট্রপতি 12 জনকে নিযুক্ত করেন। ক্রীড়া, আমাদের কোন কোন সেক্টর থেকে বলো, কলা, সাহিত্য, এইসব যে সেক্টরগুলো আছে, তো এখান থেকে কিন্তু ওই 12 জনকে নিযুক্ত করেন। সেই নমিনি যারা ছিল 12 জন, কিন্তু তারা কোনোভাবেই সুযোগ পাবে না, কারণ তারা নমিনি, তো 12 জন নমিনি। তো এখানে পরিষ্কার বলা হয়েছে যে ইলেক্টেড মেম্বার অফ রাজ্যসভা, তো রাজ্যসভার ইলেক্টেড মেম্বার যারা তারাই একমাত্র সুবিধাটা পাবে এই ইলেকট্রাল কলেজে অংশগ্রহণ করে। ওকে, তো স্বাভাবিক কারণে এখানে পরিষ্কার লেখা আছে নো নমিনেটেড কাস্ট ভোট, মানে কোনো নমিনেটেড যারা নমিনেটেড হয়েছে বা যাদেরকে মনোনীত করেছি বা করেছে প্রেসিডেন্ট, তারা কিন্তু কোনোভাবেই ভোট দিতে পারবে না, সেটা আইদার লোকসভা হোক বা রাজ্যসভা হোক। এটুকু ক্লিয়ার? ইলেকট্রাল কলেজে কারা কারা থাকবে পরিষ্কার বলেছি কারা থাকবে। দেখো থাকছে হচ্ছে এমএলএরা থাকবে, এগুলো কিন্তু সব ইলেক্টেড বলছি, একটাও কিন্তু নমিনেটেড নেই, সব কিন্তু ইলেক্টেড এমএলএ থাকবে, তার সঙ্গে থাকবে ইলেক্টেড এমপি, তার সঙ্গে থাকবে ইলেক্টেড রাজ্যসভার এমপিগুলো। তো এইটা নিয়ে পুরোটা নিয়ে প্রসিডিওরটা নিয়ে তৈরি হলো আমাদের ইলেকটোরাল কলেজ। আচ্ছা, এখানে তো অনেকেই কোশ্চেন করতে পারে যারা অ্যাংলো ইন্ডিয়ান তারা কি প্রেসিডেন্টের ইলেকশনে ভোট দিতে পারবে, কারণ এই কোশ্চেনটা অনেকবারই জিজ্ঞেস করেছে যে অ্যাংলো ইন্ডিয়ানরা প্রেসিডেন্টাল ইলেকশনে ভোট কাস্ট করতে পারে কি না, বা তাদের ভোটের ভ্যালিডিটি কতটা, বা ভ্যালিড হিসেবে ধরা হবে কি না। তো সেক্ষেত্রে আমার যুক্তি বা আমি বলবো বা যেটা অ্যান্সার তোমাদের হবে, দেখো অ্যাংলো ইন্ডিয়ান নমিনেশন হয় আমরা সবাই জানি, আমাদের যে স্টেটের ক্ষেত্রে বা বিধানসভার ক্ষেত্রে থাকে একজন করে অ্যাংলো ইন্ডিয়ান, এবং যদি আমরা লোকসভার দিকে তাকাই সেখানে কিন্তু 2 জন অ্যাংলো ইন্ডিয়ানকে প্রেসিডেন্ট নিযুক্ত করতে পারে বা নিয়োগ করতে পারে। তো স্বাভাবিক কারণে তারা কি, তারা হচ্ছে নমিনেটেড ক্যান্ডিডেট বা আমরা বলতে পারি মনোনীত। আমি বলেছি যে কোনোভাবেই কিন্তু মনোনীতরা এখানে চান্স পাবে না, পুরোটাই কিন্তু ইলেক্টেড ক্যান্ডিডেট। ওকে, সেক্ষেত্রে কিন্তু মনোনীত যদি বলে তাহলে কিন্তু হবে না। আর যদি কোনো অ্যাংলো ইন্ডিয়ান রাজ্যসভায় যদি জিতে যায় বা কোনো লোকসভা থেকে জিতে আসে, স্বাভাবিক কারণে সে তো ভোট দিতে পারবে, কারণ সে তো ইলেক্টেড মেম্বার। ঠিক আছে, তো স্বাভাবিক কারণে যদি তোমাদের জিজ্ঞেস করে যে কোনো অ্যাংলো ইন্ডিয়ান কি প্রেসিডেন্টের ইলেকশানে ভোট দিতে পারে, তো তোমাদের উত্তর হবে হ্যাঁ পারে। ওখানে তোমার তো মেনশন করা নেই যে মনোনীত নাকি না তোমার ইলেক্টেড বা নির্বাচিত, তাই না? তো পারে, ভোট দিতে পারে, না পারে কি আছে, পারবে। ক্লিয়ার আশা করি তোমাদের কাছে। আচ্ছা, এখানে আরেকটা কথা যেটা বলার, আমাদের কিছু ইউটি আছে যাদের হচ্ছে কিনা ইউটির সঙ্গে সঙ্গে কিন্তু যাদের বিধানসভা আছে,
কিছু ইউটি আছে, দুটো ইউটি আছে 1970 সালে এই ইউটি দুটোকে এম্পাওয়ার করা হয়েছে যাতে তাদের বিধানসভা থাকে এবং বিধানসভাটা হচ্ছে কিনা সিমিলার আমাদের অন্যান্য স্টেটের মতো থাকে। সেই দুটো ইউটির নাম তোমরা নিশ্চয়ই জানো, দুটো ইউটির নাম কী কী, একটা হচ্ছে দিল্লি আর একটা হচ্ছে পন্ডিচেরি, তাই না? তো এই দুটো ইউটির যারা ইলেক্টেড মেম্বার থাকবে তারাও কিন্তু এই ইলেকট্রাল কলেজে কিন্তু অংশগ্রহণ করবে। ওকে, আশা করি বোঝা গেছে। কারণ ওই ইউটি দুটোরও মেম্বার যারা আছে তারাও কিন্তু লোকসভাতে কিন্তু তারা অলরেডি ইনক্লুডেড থাকবে, তাদের বিধানসভা থাকবে, তাই না? তো ইউটিগুলোও কিন্তু সিমিলারলি ইলেকট্রাল কলেজে কিন্তু অংশগ্রহণ করতে পারবে। ওকে, দেখো সেটা পরের প্রভিশনেই কিন্তু মেনশন করা আছে। 1970 সালে দেখো ইউটিগুলো অ্যাড হয়েছিল। ওকে, আচ্ছা চলো একটু পরের দিকে যাই। দেখো এবার পার্লামেন্ট, আমরা যদি একটু হিসেব পুষি প্রেসিডেন্টের ইলেকশন কতগুলো মানে কারা কারা দেবে এবং সেই নাম্বারটার দিকে যায় বা সংখ্যাতত্ত্বের দিকে যাই, সেই ইলেকট্রাল কলেজের যদি নাম্বার কাউন্ট আমরা করি কতজনে ইলেকট্রাল কলেজে থাকতে পারে সেটা একটু দেখে নিই। দেখো পার্লামেন্ট বা আমাদের যে সাংসদ আছে সেই সাংসদে আমরা জানি লোকসভা এবং রাজ্যসভা দুটো কক্ষ আছে। কখনোই কিন্তু উচ্চকক্ষ নিম্নকক্ষ বলে কোথাও লেখা নেই, কনস্টিটিউশনে মেনশন করা নেই। স্টিল আমরা বলে থাকি বেসিক্যালি রাজ্যসভা এবং লোকসভা, রাজ্যসভায় কতজন করে আমাদের স্ট্রেংথ হচ্ছে 250 বা 250 হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার, সর্বোচ্চ নাম্বারের আমরা সদস্য থাকতে পারে রাজ্যসভাতে। সেখানে আমরা জানি 238 আর 12 এই যে সিট অ্যালোটেড আছে স্টেটের ক্ষেত্রে 238টা, এবং নমিনেটেড ক্যান্ডিডেট যেটা তোমাদের কাছে শেয়ার করলাম, নমিনেটেড ক্যান্ডিডেট যারা কলা সাহিত্য বিভাগ থেকে আসে বা যাদেরকে প্রেসিডেন্ট নমিনেশন করে বা মনোনীত করে সেই নাম্বার হচ্ছে 12, টোটাল হচ্ছে 250। ওকে, তো এই যে নাম্বারটা দেখো এর সঙ্গে দেখো স্টেট এবং ইউটি মিলে কিন্তু 238, শুধুমাত্র স্টেট না। ওকে, তো এদের মধ্যে হচ্ছে 238-এর মধ্যে হচ্ছে কিনা পাঁচখানা সিট বা পাঁচখানা পোস্ট কিন্তু ভ্যাকেন্ট আছে, সেটা কিন্তু অ্যালোটেড নেই। ঠিক আছে, তো সেগুলো বাদ দিলে থাকে কত আমাদের 233খানা, 238 থেকে 5 বিয়োগ দিলে থাকে আমাদের 233খানা। ঠিক আছে, সেই 233খানা থাকে টোটাল যারা হচ্ছে কিনা ইউটি এবং স্টেট থেকে কী হচ্ছে না ইলেক্টেড মেম্বার। আচ্ছা, নমিনেশনগুলো তো আমি বলেছিলাম আগেই খতম, এদের কোনো ভ্যালিডিটি নেই, নমিনিরা এরা পার্টিসিপেটই করতে পারবে না। তো স্বাভাবিক কারণে নমিনেশন যারা আছে সেখানে কিন্তু এখান থেকে ক্রস মারা আছে, তার মানে এরা কিন্তু পার্টিসিপেট করতে পারে। তো রাজ্যসভা থেকে আমরা পেলাম টোটাল 233টি সিট। ওকে, আর যদি লোকসভার দিকে তাকায় দেখো লোকসভাতে আছে দেখো টোটাল আমরা জানি কত 5, তোমরা বলো, হ্যাঁ 555, এবং এই 550 এবং তার সঙ্গে হচ্ছে দুটো অ্যাংলো ইন্ডিয়ানদের নমিনেশন করেন আমাদের রাষ্ট্রপতি। তো টোটাল হলো 552টা। তো তার মধ্যে 530খানা সিট আছে যেটা স্টেট থেকে এবং ইলেক্টেড মেম্বার। ওকে, আমরা বিভিন্ন স্টেটের লোকসভা নির্বাচনে বিভিন্ন স্টেট থেকে রিপ্রেজেন্টেশন থাকে, আমরা সব থেকে বেশি রিপ্রেজেন্ট থাকে হচ্ছে উত্তরপ্রদেশ থেকে, আমরা সবাই জানি। তো সেই ইউপি থেকে ম্যাক্সিমাম রিপ্রেজেন্টেশন থাকে। তো এই যে ইলেকশান বেসিক্যালি 530খানা আসন হচ্ছে কিনা বিভিন্ন স্টেট থেকে এমপি হিসেবে লোকসভাতে যায়, তাই না? তো বিভিন্ন স্টেট থেকে এমপি হিসেবে লোকসভাতে যায়, সেখানে নাম্বারটা হচ্ছে কিনা 530। এবং বাকি হচ্ছে কিনা ইউটি যেগুলো বলছিলাম, ইউটি বা ইউনিয়ন টেরিটরি যেগুলো আমাদের আছে, ধরো আন্দামান নিকোবর আছে, আমাদের লাক্ষাদ্বীপ আছে, পুদুচেরির 4টে যে ইয়ানাম, কারিকল, মাহে, পন্ডিচেরি, সেই পুদুচেরির কিছু সিট আছে যেগুলো লোকসভায়, সেই সিটগুলোর নাম্বার হচ্ছে ইউটিগুলোর নাম্বার হচ্ছে কিনা 20। ওকে, তো স্বাভাবিক কারণে 530টা হচ্ছে কিনা স্টেট থেকে আমরা এমপি নির্বাচিত করি যারা ইলেক্টেড, এবং ইউটি থেকে বা ইউনিয়ন টেরিটরি থেকে সেখান থেকে আমরা করি কত 20টা সিট 20 জনকে করি। তো এই যে নাম্বারগুলো বলছি 530 এবং 20, এই 20-র মধ্যে কিনা অ্যালোটেড আছে 13খানা সিট, 7খানা সিট কিন্তু এখানে ভ্যাকেন্ট আছে। যে কোনো সময় যদি স্টেট চায় কোনো রকম অ্যামেন্ডমেন্ট ছাড়াই কিন্তু ইউটিতে কিন্তু অ্যাড করতে পারে লোকসভার সিট। সেক্ষেত্রে যদি স্টেটের কথা বলি সেখানে কিন্তু অ্যাড করতে গেলে অ্যামেন্ডমেন্ট করে আনতে হবে, তবেই কিন্তু অ্যাড করা যাবে। আমি ইচ্ছে করলাম মানে পশ্চিমবঙ্গে একটা আসন দিয়ে দিলাম, এমপি বাড়িয়ে দিলাম, কোনোভাবে কিন্তু সম্ভব না, সেটা কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট করে আনতে হবে। ওকে, তো এই যে নাম্বারটা আমি বললাম 530 এবং তার সঙ্গে হচ্ছে ইউটি 13, তো সাইকান হলো 543।
ঠিক আছে, এখানে পেয়েছিলাম 233 এবং পরে পেলাম 543। তাহলে আমরা যদি একটু সামেশন করে নিই, অ্যাড করে নিই, তাহলে টোটাল আমরা যদি দেখে নিই পার্লামেন্ট থেকে টোটাল কতজন হলো, পার্লামেন্ট থেকে টোটাল হলো কিনা দেখো 776 বা 776। আচ্ছা, এখানে একটা কথা বলার, দেখো জম্মু কাশ্মীর, আমি যখনকার কথা বল লাস্ট ইলেকশনের কথা বলছি, প্রেসিডেন্টাল ইলেকশন যেখানে হচ্ছে কিনা আমাদের কোবিন্দজি প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন, কোবিন্দজি, রামনাথ কোবিন্দ, আমি তখনকার কথা বলছি। কিন্তু এখন যে ইউটিগুলো নতুন তৈরি হয়েছে, দেখো দাদরা নগর হাভেলির সঙ্গে মার্চ করে দিয়েছে এবং তাছাড়াও জম্মু কাশ্মীরকে দ্বিখণ্ডিত করে দিয়েছে এবং সেখানে দুটো ইউটি তৈরি করা হয়েছে এবং জম্মু কাশ্মীরকে কিন্তু স্টেট উইথ ইউটি হিসেবেই কিন্তু রাখা হয়েছে, তারও বিধানসভা আছে এবং স্টেট উইথ ইউপি হিসেবে রাখা হয়েছে। তো আশা করি খুব বেশি পরিবর্তন হবে না। আচ্ছা চলো, টোটাল নাম্বার আমরা পেলাম 776, যেটা হচ্ছে আমাদের পার্লামেন্ট থেকে। ঠিক আছে, এবার পার্লামেন্ট থেকে যদি আমরা এটা পাই বা সেন্টার পোর্শন থেকে যদি আমরা পাই, সেন্ট্রাল জায়গা থেকে বা কেন্দ্র থেকে, এবার যদি আমরা রাজ্যের দিকে তাকাই, টোটাল আমাদের কতগুলো স্টেট আছে, 29 স্টেট, এবং 29 স্টেট এবং তার সঙ্গে ইউটি আছে, যাদের হচ্ছে লেজিসলেচার বা বিধানসভা আছে। সেই লেজিসলেচারগুলো কী কী বলো তো, যাদের বিধানসভা আছে স্টেট ওই ইউটি, একটা হচ্ছে দিল্লি আর একটা হচ্ছে পন্ডিচেরি। ওকে, তো এদের হচ্ছে ইউটি হলেও কিন্তু এদের লেজিসলেচার বা বিধানসভা আছে। তো এই যে টোটাল 29খানা রাজ্য এবং তার সঙ্গে আরও দুটো হচ্ছে লেজিসলেচার, তো টোটাল হলো তাদের টোটাল এমএলএ হচ্ছে কি না, টোটাল হচ্ছে 4120 টোটাল হচ্ছে তার নাম্বার। ঠিক আছে, তো স্বাভাবিক কারণে যে কাস্টিং ভোটের ইলেকট্রাল কলেজটা হবে, দুটো যদি সামেশান করে দাও, 4120 সঙ্গে যদি 776 যদি আমরা সামেশান করে দিই, এই দুটোর মধ্যে যদি অ্যাডিশন আমরা করে দিই, তো স্বাভাবিক কারণে আমার দাঁড়াবে, এই দুটো অ্যাডিশন করে দিলে স্বাভাবিক কারণে আমার দাঁড়াচ্ছে হচ্ছে 4896 টোটাল ইলেকট্রাল কলেজ। ঠিক আছে, এই গেল টোটাল ইলেকট্রাল কলেজের নাম্বার। আচ্ছা, এবারে ব্যাপার হচ্ছে প্রেসিডেন্টের ইলেকশন প্রসিডিওরটা কীভাবে হয়, কাউন্টিং আমরা কীভাবে করি। দেখো, আমরা কাউন্ট করব এমএলএর একটা ভোটের ভ্যালু, তারপর কাউন্ট করব এমপির একটা ভোটের ভ্যালু, তারপর হচ্ছে টোটাল যে ভোট পোল হবে সেটা, এবং তারপর কিন্তু কোন মার্জিন বা কত পরিমাণ ভোট পেলে তারা যে জিতবে বা সেই পরিমাণ ভোটটা পেলে তাকে বিজয়ী ঘোষণা করব, সেটা দেখব। প্রথমে দেখো, যেটা হচ্ছে একটা এমএলএর কত ভোটের ভ্যালু বা একটা এমএলএ ইকুয়াল টু কত ভোট। দেখো, টোটাল যে আমাদের পপুলেশন আছে, প্রত্যেকটা স্টেটের ক্ষেত্রে আলাদা আলাদা পপুলেশন। আমরা জানি সবথেকে বেশি পপুলার স্টেট হচ্ছে উত্তরপ্রদেশ, স্বাভাবিক কারণে সেখানে ভোটের ভ্যালু এমএলএদের স্বাভাবিক কারণে বেশি হবে, প্রায় 208 সামথিং হবে। আর আবার যদি সিকিমের দিকে যায় বা অরুণাচলের দিকে যায়, সেখানে কিন্তু ভোটের ভ্যালু অনেকটাই কম হবে, কারণ সেখানে পপুলেশন অনেকটাই কম। তো বিভিন্ন স্টেটের ভ্যালু বিভিন্ন রকম আসবে, সেখানে সেমও আসতে পারে, কাছাকাছিও আসতে পারে। যেমন ধরো বিহার পশ্চিমবঙ্গ কাছাকাছি থাকবে, উড়িষ্যা পশ্চিমবঙ্গ কাছাকাছি থাকবে। ঠিক আছে, তো এই যে টোটাল পপুলেশন কোনো একটা স্টেটের, এই টোটাল পপুলেশন অফ স্টেট এবং টোটাল নাম্বার অফ ইলেক্টেড মেম্বার এবং টোটাল কতজন হচ্ছে এমএলএ আছে, সেটা দিয়ে ভাগ করলে যেটা আসবে, তাকে যদি আবার 1000 দিয়ে ভাগ করি, এটা সংখ্যাটাকে ছোটো করার জন্য কিন্তু 1000 দিয়ে ভাগ করা, টোটাল পপুলেশন এবং বাই টোটাল নাম্বার অফ ইলেক্টেড মেম্বার, টোটাল কতগুলো বিধানসভা থেকে নির্বাচিত সদস্য আছে, সেটা দিয়ে যদি আমরা ভাগ করি, যে ভলিউমটা আসবে তাকে 1000 দিয়ে ভাগ করলে ফাইনাল আমরা একটা এমএলএর ভ্যালুটা পাবো, এমএলএর একটা ভোটের ভ্যালু পাবো। ওকে, এটুকু পরিষ্কার, বুঝতে পেরেছো আশা করি। ওকে, তো একটা এমএলএর ভ্যালু আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, তো একটা এমএলএর ভ্যালু যখন পেলাম, এই একটা এমএলএর ভ্যালু, ধরো একটা এমএলএর ভ্যালু এসেছে 10 লাখ, ওকে, 10 লাখ ভ্যালু এসেছে। তো এই 10 লাখ ভ্যালুটাকে কী করব না, আমরা টোটাল যতখানি আমাদের যে পার্লামেন্টের ক্ষেত্রে বা আমাদের যে লোকসভা এবং বিধানসভাতে স্পেশালি যতজন ইলেক্টেড মেম্বার আছে, ঠিক আছে, সেই ইলেক্টেড মেম্বার দিয়ে আমরা কী করব, ভাগ করব। ঠিক আছে, তো আমরা কতগুলো ইলেক্টেড মেম্বার পেলাম লোকসভা এবং রাজ্যসভাতে, 776, তাই তো, একে 776 দিয়ে আমরা ভাগ করে দেবো 10 লাখকে। তো 776, 10 লাখকে 776 দিয়ে ভাগ করলে যে ভলিউমটা আসবে বা যে
রেজাল্টটা আসবে সেটা হচ্ছে কি না একটা এমপির ভ্যালু, একটা এমপির ভোটের ভ্যালু। ঠিক আছে, এবার হচ্ছে যে ভ্যালুটা আসবে সেই ভ্যালুটা হচ্ছে কি না কতখানি ভোট পোল হবে বা কতখানি ভোট পড়বে বা কতগুলো ভোট আছে সেটা। ওকে, এবার ইলেকট্রাল কোটা ব্যাপারটা আমাদের বুঝতে হবে। কীরকম ইলেকট্রাল কোটা? দেখো, ইলেকট্রাল কোটা হচ্ছে কি না টোটাল যে ভ্যালিড ভোটস পোল্ড, আমি যেটা বেসিক্যালি বলছিলাম তোমাদেরকে, যে এইটা ক্যালকুলেশন করে যে অ্যামাউন্টটা আসবে তার সঙ্গে এক যোগ করবো আমরা। ঠিক আছে, সেই ধরো টোটাল এসে এটা ক্যালকুলেশন করে ধরো এসছে প্রায় ধরো 600 সামথিং বা 700 সামথিং কিছু একটা এসছে, ধরো সাপোজ একটা ধরে নাও কিছু একটা এসেছে, ধরো 600 সামথিং এরকম এসেছে। তো 600 লিখলাম, টোটাল যে ভ্যালিড ভোট পোল্ড হবে টোটাল অ্যামাউন্টটা লিখলাম, যেটা হচ্ছে এই এমপির ভ্যালু ভোট, যেটা বেসিক্যালি আমরা ক্যালকুলেশন করে পেলাম। এই 600 লিখলাম এবং তারপর যজন মেম্বার দাঁড়িয়েছে, এখানে আমি প্রথম অপোনেন্ট এবং সেকেন্ড অপোনেন্ট আমি দুজনকে দাঁড় করিয়েছিলাম। ঠিক আছে, তো এখানে কিন্তু যদি ধরো 4 জন দাঁড়ায় তো এটাকে বেসিক্যালি 4 দিয়ে ভাগ হবে, তার সঙ্গে 1 যোগ করতে হবে, তবে কিনা মেজরিটি ব্যাপারটা থাকবে, তার জন্য অন্তত 1 যোগ করতেই হবে। তো সেই কারণে 4 15 60, তো 150। টোটাল ধরো এই 151খানা ভোট যিনি পাবেন তিনি কিন্তু বিজয়ী ঘোষণা হবেন। তো এই হচ্ছে পুরো একটা প্রসিডিওর। ঠিক আছে, প্রথমে আমরা এমপির ভ্যালু বার করব। ঠিক আছে, এবং এমপির ভ্যালু বার করার পর এমএলএর ভ্যালু বার করব, তারপর এমপির ভ্যালু বার করব এবং তারপর কতগুলো ভোট পোল হবে। ঠিক আছে, তার সঙ্গে সেটা সঙ্গে হচ্ছে কিনা এক যোগ সেটার সঙ্গে যতজন দাঁড়িয়েছে তার সেটাকে ভাগ দেব এবং তার সঙ্গে এক যোগ করবো, সেটাই হচ্ছে কিনা ইলেকট্রাল কোটা বা হচ্ছে কিনা ওই পরিমাণ ভোটটা পেলে সে কিন্তু বিজয়ী ঘোষণা হবে। আচ্ছা, এটুকু তোমরা সবাই আশা করি বুঝেছো। তাহলে আমরা কী কী জানলাম দেখো, আমরা ইলেকট্রাল কোটাতে কতজন থাকে এবং ইলেকট্রাল কোটা কীভাবে নির্ধারিত হয় এবং কোন সংখ্যাটা কীভাবে নির্ধারিত হয় সেটা এতক্ষণ ধরে আমরা কিন্তু বুঝলাম। আচ্ছা, চলো এরপরে দেখে নিই এরপর দেখো ছোটো করে দেখে নিই। দেখো যেটা হচ্ছে কি না লিস্ট সিস্টেম বলছিলাম, তার কারণটা কি এবং সেই ব্যাপারটা কি লিস্ট সিস্টেম। ওকে, দেখো লিস্ট সিস্টেম ব্যাপারটা কি, দেখো যখন নির্বাচন হয় তখন ধরো একটা লিস্ট থাকে, সবাই জানে একটা লিস্ট থাকে, ধরে নাও এটা একটা লিস্ট। ওকে, এটা একটা লিস্ট, এখানে 1 2 3 4 4খানা প্রার্থী দাঁড়িয়েছে। ওকে, তো ইলেকট্রাল কলেজ আছে এবং সেই ইলেকট্রাল কলেজ কী করবে, ধরো ফার্স্ট প্রেফারেন্স দেবে একে, 1 নম্বরে রাখলো একে, তারপরে প্রেফারেন্স দিল সিকে, ধরো এটা এটা ধরো ক খ গ ঘ 4 জন। তো যে মেম্বার বা যে এমএলএ এমপিরা ভোট দেবে, তো স্বাভাবিক কারণে তারা ধরো এমএলএ বা এমপি যারা ইলেকট্রাল কলেজে আছে তারা ফার্স্ট প্রেফারেন্স কাকে দিয়েছে না ককে দিয়েছে, ককে ফার্স্ট প্রেফারেন্স দিয়েছে। সেকেন্ড কাকে দিয়েছে, ধরো ঘকে দিয়েছে সেকেন্ড। তো এই যে সিস্টেম বেসিক্যালি ভোটটা দেখো ট্রান্সফার হচ্ছে। হ্যাঁ, প্রথম ভোটটা গেছে একে ফার্স্ট প্রায়োরিটি, তারপর সেটা গেছে যখন রাউন্ড কাউন্ট হয় প্রেসিডেন্টের ক্ষেত্রে তখন কিন্তু এই সেকেন্ড যে পজিশন আছে তারটাও কাউন্ট হয়। তো ঘ গেল, থার্ড প্রেফারেন্সে দিয়েছে হয়তো গকে, ফোর্থ প্রেফারেন্সে হয়তো রেখেছে খকে। ঠিক আছে, এভাবে কাউন্টিং হচ্ছে এবং ভোট হচ্ছে। এবার আমি কতগুলো কাউন্ট করলাম, 151। এই ভোটটা পেলে হচ্ছে কিনা সে বিজয়ী ঘোষণা হবে। তো স্বাভাবিক কারণে এই কাউন্টিং প্রসেস চলছে। তো স্বাভাবিক কারণে দেখা গেল ক ভোট পেয়েছে হয়তো ধরো ফার্স্ট রাউন্ড কাউন্টিংয়ের পর, এরকম সবাই ভোট দিচ্ছে, যতজন ইলেকট্রাল কলেজে আছে সবাই ভোট দিয়েছে। তো ফার্স্ট রাউন্ড কাউন্টিংয়ের পর দেখা গেল ক পেয়েছে হচ্ছে 75টা আসন, খ পেয়েছে হচ্ছে ধরো 26টা আসন, গ পেয়েছে ধরো 11, 7 2 10, 101টা হয়েছে, তাই তো। গ পেয়েছে ধরো হচ্ছে 40টা আসন, ঘ পেয়েছে ধরো হয়তো 10খানা আসন। ঠিক আছে, এই হচ্ছে ফার্স্ট রাউন্ড কাউন্টের পর। কিন্তু আমাকে পেতে হবে 151টা, তবেই কিন্তু আমি
ককে বিজয়ী ঘোষণা করতে পারবো। এবার যদি সেকেন্ড কাউন্টিংয়ে আসি বা সেকেন্ড রাউন্ডে আসি, কারণ ফার্স্ট রাউন্ডের তো কোনো রকম নিষ্পত্তি হয়নি, তো সেকেন্ড রাউন্ডে যেতেই হবে। তো সেকেন্ড রাউন্ডে যখন যাব তখন দেখতে হবে যে এই যে লাস্ট ওয়ান যে আছে, ঘ যে আছে, এ 10টা যে ভোট পেয়েছিল, এ বেসিক্যালি আউট হয়ে গেল। এই যে সিস্টেম আছে টোটাল, বা এই নির্বাচনের যে সিস্টেম আছে, এই সিস্টেম থেকে টোটালি আউট হয়ে গেল। এই তিনজনই কিন্তু থাকলো সেকেন্ড রাউন্ডে যাওয়ার জন্য। তো ঘ যখনই আউট হয়ে গেল, যে 10খানা ভোট, এই 10টা ভোটটা কী হবে, ভাগ হয়ে যাবে। কাদের মধ্যে ভাগ হবে, ক, খ, গ, এর মধ্যে 10টা ভোট ভাগ হবে। এবং সেই 10টা ভোট ভাগ হয়ে দেখো হয়তো ককে হয়তো সেকেন্ড প্রেফারেন্সে রেখেছিল, যারা ঘকে ফার্স্ট প্রেফারেন্সে রেখেছিল তারাই হয়তো ককে রেখেছিল এরকম সেকেন্ড প্রেফারেন্সে এরকম রেখেছিল 2জন। আবার খকে এই পার্সনকে রেখেছিল হয়তো 8, আর গকে কোনো রকম 8 না, এটা হলো 6, গকে 6 এবং গকে হচ্ছে 8। ঠিক আছে, তো স্বাভাবিক কারণে যে ফোর্থ ওয়ান আছে খ, সে কিন্তু বেরিয়ে গেল এবং তার ভোটটা কিন্তু ক, এটা ঘ বেসিক্যালি ঘ এবং গ এর মধ্যে কিন্তু ভাগ হয়ে গেল, বাটোয়ারা হয়ে গেল। ঠিক আছে, তো এই হলো সেকেন্ড রাউন্ডের গেল। তো সেকেন্ড রাউন্ডে যাওয়ার আগে কয়ের ভোট হলো 77, ঘয়ের ভোট হলো 34, গয়ের ভোট হলো 42। এরপর সেকেন্ড রাউন্ডে যাওয়া হবে। ওকে, 77, 34, 42। এবং সেকেন্ড রাউন্ডে যখন আমরা যাব তখন কিন্তু আবার যে প্রেফারেন্সগুলো দেওয়া ছিল কয়ের ক্ষেত্রে যারা সেকেন্ড প্রেফারেন্স দিয়েছিল সেখানে তাদের নাম্বারটা অ্যাড হবে। ধরো 12 জন দিয়েছিল। ঘয়ের ক্ষেত্রে ধরো সেকেন্ড প্রেফারেন্স দিয়েছিল হয়তো 15 জন। আবার গয়ের ক্ষেত্রে বা থার্ড ওয়ান যে ছিল তার ক্ষেত্রে হয়তো সেকেন্ড প্রেফারেন্স দিয়েছিল হয়তো 20 জন। এবার দেখতে হবে এখানে ভোট কমকে পাচ্ছে। এবার আমরা দেখতে পাচ্ছি এখানে ভোট কম হচ্ছে, এই যে একে কিন্তু আবার সেকেন্ড রাউন্ড থেকে বাদ দিয়ে দেবো। ঠিক আছে, বাদ দিয়ে এর যে ভোটগুলো ছিল, দুটো ভোট দেখো, এর নিজের একটা ভোট ছিল যেটা 34, এবং আর একটা কিনা ভোট ও পরে পেয়েছিল কোথা থেকে না, এই যে ফোর্থ ওয়ান ছিল সেখান থেকে ভাগ পেয়েছিল দুটো। তো এই সিটগুলোকে কিন্তু আবার আমরা ক এবং ক্ষয়ের মধ্যে ভাগ করব। ভাগ করে যে 151-র কাছাকাছি যেতে পারে বা 151 বেশি পাবে, স্বাভাবিক কারণে তাকে কিন্তু বিজয়ী ঘোষণা করব। ঠিক আছে, তো এই হচ্ছে টোটাল প্রসিডিওর এবং এই হচ্ছে লিস্ট প্রসিডিওর, এবং এই কারণে কিন্তু এই ভোটটার কিন্তু ভ্যালুটা ট্রান্সফার হচ্ছে। তো স্বাভাবিক কারণে এটাকে কিন্তু ট্রান্সফারেবল বলে। ঠিক আছে, এবং সিঙ্গেল বলার কারণ একটা মাত্র প্রতিনিধিকে আমরা নির্বাচন করছি এবং একজনই কিন্তু ভোটটা কাস্ট করছে। ওকে, তো এই হচ্ছে মোটামুটি ভোটিংয়ের প্রসিডিওর। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আচ্ছা, ভোটিং রিলেটেড কিছু মজার তথ্য হয়ে যাক। দেখো, ভোটিং রিলেটেড মজার তথ্য, দেখো প্রথম আমরা জানি দুটো টার্ম মানে হচ্ছে দুবার নির্বাচিত হয়েছিল আমাদের রাজেন্দ্র প্রসাদ 2বার নির্বাচিত হয়েছিল। 62 সাল পর্যন্ত রাজেন্দ্র প্রসাদ ছিল। তারপরে কী এলো, রাধাকৃষ্ণন এলো, সর্বপল্লী রাধাকৃষ্ণন, এবং রাধাকৃষ্ণনের সময় টোটাল 5বার মুখ্যমন্ত্রী চেঞ্জ হয়েছিল। তোমরা বলে কী করে 5বার চেঞ্জ হয়? দেখো, প্রথমে মুখ্যমন্ত্রী কে ছিল, জওহরলাল নেহরু ছিল। তো জওহরজি মারা গেলেন। জওহরজি মারা যাওয়ার পর কী হবে, কিছুদিনের জন্য কে হলো, গুজরালিলাল নন্দ হলো কিছুদিনের জন্য, এবং কিছুদিন গুজরালিলাল নন্দ চালানোর পর আমরা লাল বাহাদুর শাস্ত্রীকে নিলাম প্রধানমন্ত্রী হিসাবে। লাল বাহাদুর শাস্ত্রীও তাসকান্দে মারা গেলেন কি কনস্পিরেন্সি, সেটা পরের গল্প। এটা অনেক ব্যাপার আছে। তো গুজরালিলাল নন্দ মারা গেলেন, লাল বাহাদুর শাস্ত্রী মারা গেলেন, এবং লাল বাহাদুর শাস্ত্রী মারা যাওয়ার পর ফার্দার আবার গুজরালিলাল নন্দকে কিন্তু আবার অ্যাক্টিং করে আনা হলো। তো আমরা যদি দেখি রাধাকৃষ্ণনের সময় কে ছিল, দেখো জওহরলাল নেহরু, তারপর হচ্ছে গুজরালিলাল নন্দ কিছুদিনের জন্য অ্যাক্টিং বলতে পারি আমরা, তারপর আবার হলো লাল বাহাদুর শাস্ত্রী পার্মানেন্ট, কিন্তু মারা গেলেন। তারপর হলো কিনা আমাদের আবার গুজরালিলাল নন্দ এলো, ফার্দার হলো কিনা ইন্দিরা গান্ধী এলো। ঠিক আছে, তো ইন্দিরা গান্ধী যখন প্রধানমন্ত্রী হয়েছিল, তো স্বাভাবিক কারণে কংগ্রেসের দুটো ভাগ ছিল, দুটো ডিভিশন ছিল, বা বলতে পারি দুটো লবি ছিল। এক হচ্ছে ইন্দিরা গান্ধী, যিনি একদম তরুণ তরতাজা প্রাণ, আবার একদিকে ছিল মোরারজি দেশাই, কে কামরাজ, এদের একটা
লবি ছিল। মোরারজি দেশাই তখন কী হচ্ছে না, বিত্তমন্ত্রী বা ফিনান্স মিনিস্টার। তো স্বাভাবিক কারণে অনেক ভেটারেন লিডার বা বর্ষিয়ান নেতা মোরারজি দেশাই, তো স্বাভাবিক কারণে তাদের একটা দলের প্রতি রাশ টানার একটা ক্ষমতা থাকতো সবসময় তার হাতে। তো এরা কি চাইলো, যখন প্রেসিডেন্ট রাধাকৃষ্ণনের টার্ম শেষ হয়ে গেল, ঠিক আছে, এবং সেখানে কিন্তু ভিপি মেননকে কিন্তু সরাতে চেয়েছিল কিন্তু সরায়নি, আর ইন্দিরা গান্ধী চেয়েছিল কিন্তু রাধাকৃষ্ণনকে পুনরায় রিইলেক্ট করতে, কিন্তু মোরারজি দেশাইরা কিন্তু সেখানে অপোজ করেছিল। আচ্ছা, তো এর টার্ম যখন রাধাকৃষ্ণনের টার্ম যখন শেষ হয়ে গেল, তখন কে রাষ্ট্রপতি হবে? তখন অলরেডি ভেঙ্কট গিরি হচ্ছে কি না আমাদের উপরাষ্ট্রপতি বা ভাইস প্রেসিডেন্টে আছে, ঠিক আছে। তো এরপর রাষ্ট্রপতি কে হলো? জাকির হোসেন হলো, ঠিক আছে। ভেঙ্কটগিরির সময় রাষ্ট্রপতি, যখন ভিপি ছিল তখন প্রেসিডেন্ট ছিল জাকির হোসেন। তো জাকির হোসেনের একটা গল্প আছে, জাকির হোসেন কীভাবে হয়েছিল। খুব চালাক ধূর্ত ছিল হচ্ছে আমাদের ইন্দিরা গান্ধী, খুব চালাক ছিল এবং শার্প ছিল, খুব ব্রেভ। তো ইন্দিরা গান্ধী দেখলো যে একদিকে হচ্ছে কে কামরাজ, মোরারজি দেশাই, ওদের একটা মত, আর ইন্দিরা গান্ধীর মত। তো ইন্দিরা গান্ধী বললো যে এরকম একজনকে আনা হোক যে হচ্ছে কিনা মাইনরিটি সেল থেকে আছে, মাইনরিটি সেল থেকে। তো সেক্ষেত্রে ইন্দিরা গান্ধী এই জাকির হোসেনকে নিয়ে এলো এবং বিপুল ভোটে জিতল জাকির হোসেন। তো জাকির হোসেন 2 বছর টার্ম শেষ করার আগেই, 10 দিন আগে কিন্তু মারা গেল। 13 জুলাই মেবি ছিল, 3 জুলাই মারা গেছিলো জাকির হোসেন। তো জাকির হোসেন যখন মারা গেল, তো স্বাভাবিক কারণে তখন ভাইস প্রেসিডেন্ট যে ছিল ভিভি গিরি তখন প্রেসিডেন্টের বা অ্যাক্টিং প্রেসিডেন্ট হিসেবে কিছুদিন কাজ করলো। তো আমরা জানি যে প্রেসিডেন্ট নতুন করে নিয়োগ করতে হবে। তো স্বাভাবিক কারণে মোরারজি দেশাইরা চাইছিল একজন প্রেসিডেন্ট আনা হোক যে হচ্ছে কিনা ইন্দিরা গান্ধীকে কিন্তু কন্ট্রোল করতে পারবে। সেক্ষেত্রে তারা কংগ্রেস থেকে স্পেশালি যে নামটা তারা বলল সেটা হলো নীলম সঞ্জীব রেড্ডি। এবং আর এই ইন্দিরা গান্ধী বেসিক্যালি এই ভিভি গিরিকে স্পেশালি বলল যে তুমি ইন্ডিপেন্ডেন্টলি লড়ো বা ইন্ডিপেন্ডেন্টলি তুমি দাঁড়াও ইলেকশানে, কারণ ইন্দিরা গান্ধীর এই নীলম সঞ্জীব রেড্ডিকে পছন্দ ছিল না। তো ভিভি গিরি দাঁড়ালো। ভিভি গিরি পদত্যাগপত্র কাকে দেবে? এটাও তো একটা ফ্যাক্ট, কারণ তো ভাইস প্রেসিডেন্ট বা অ্যাক্টিং প্রেসিডেন্ট হয়েই রয়ে গেল, তো কাকে পাঠাবে? প্রেসিডেন্টকেই পাঠায় ভাইস প্রেসিডেন্টরা পদত্যাগপত্র, কিন্তু এখানে তো প্রেসিডেন্টই মারা গেছে, ঠিক আছে। তো স্বাভাবিক কারণে ইন্দিরা গান্ধী একটা আইন নিয়ে এলো যেখানে ভাইস প্রেসিডেন্ট, এই প্রেসিডেন্ট থাকবে, প্রেসিডেন্ট যদি না থাকে ভাইস প্রেসিডেন্ট না থাকলে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, এবং চিফ জাস্টিস না থাকলে মোস্ট সিনিয়র জাজ, যেটা আমরা দেখে আসছি বা চলে আসছে। তো এই যে টাসেল ইন্দিরা গান্ধীর সঙ্গে মোরারজি দেশাইয়ের, তো সেখানে কিন্তু নীলম সঞ্জীব রেড্ডি, যেটা কংগ্রেস থেকে মনোনীত ছিল, এবং ইন্ডিপেন্ডেন্ট ছিল ভিভি গিরি, সেই কারণে নীলম সঞ্জীব রেড্ডি হেরে গেল এবং ভিভি গিরি পুনরায় বলবো ভাইস প্রেসিডেন্ট থেকে কিন্তু পরবর্তী ক্ষেত্রে প্রেসিডেন্ট ইলেক্টেড হলো। এবং এরপরে কিন্তু আবার নীলম সঞ্জীব রেড্ডি আনঅপোজলি, এর কোনো প্রতিপক্ষ ছাড়াই কিন্তু পরবর্তী ক্ষেত্রে আবার কী হয়েছে না, রাষ্ট্রপতি হয়েছে। তো এই হচ্ছে মোটামুটি একটা তোমাদের কাছে অ্যাবরাপ্ট ধারণা রাষ্ট্রপতি এবং রাষ্ট্রপতি নির্বাচনের। তো আজকের ক্লাস এটুকুই। থ্যাংক ইউ ফর এভরিওয়ান। তো ইফ ইউ এনি কোয়ারি দেন ডেসক্রিপশন বক্সে তোমরা কিন্তু আমায় লিখে জানাও যে তোমাদের কোথায় কোয়ারি হলো বা কোনো অসুবিধা হয়েছে কি না। থ্যাংক ইউ ফর দ্য ক্লাস। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।